তো বন্ধুরা ফাইনালি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 জারি হয়ে গেল, যাকে আমরা সংক্ষেপে কা বা সিএএও বলে থাকি। আর এই আইন ইমপ্লিমেন্ট হওয়ার পরই নানা গুজব ছড়াও শুরু হয়ে গেছে। কেউ কেউ এই গুজব ছড়াচ্ছে যে এই অ্যামেন্ডমেন্ট জারি হওয়ার পর থেকে নাকি ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব চলে যাবে, সরকার ওদের কাছ থেকে ওদের কাগজপত্র দেখতে চাইবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের খবর আসার পর থেকে এই আইনের নাম করে দেশের মুসলিম নাগরিকদের ভড়কানোর চেষ্টা চলছে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এরকমটা কিছুই নয়। তাহলে আসলে কি নাগরিকতা সংশোধন অধিনিয়ম, আর এই আইন লাগু হওয়ার পর কাদের কাদের লাভ হবে, এবং এই আইন কি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে জারি করা হয়েছে? আসুন এক এক করে এই সব প্রশ্নের উত্তর আপনাদেরকে বলছি। गृहमंत्री जी, सीएए कब लागू होगा? सीएए ये देश का कानून है, पत्थर पर लकीर है, ये वास्तविकता है, ये लागू होगा ही होगा, और इस चुनाव के पहले हो, इसको कोई नहीं रोक सकता। তো বন্ধুরা, যেমনটা আপনারা শুনেছেন 2024 সালের 11ই মার্চ একটি অধিসূচনা নিয়ে এসে কেন্দ্রীয় সরকার সিএএ 2019 আইনকে জারি করে দিয়েছেন। এই আইন জারি হওয়ার পর থেকেই পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, ঈসাই ও জৈন ধর্মের লোকজনদের ভারতীয় নাগরিকতা দেওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। এই আইনকে চালু করার পেছনে ভারত সরকারের উদ্দেশ্য হচ্ছে এরকম অমুসলিম নাগরিক যদি এই তিনটি মুসলিম দেশে ধর্মের নামে অত্যাচারিত করা হয়, তাহলে ওনাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইন মোতাবেক কোনো অমুসলিম যে 31শে ডিসেম্বর 2014 সনের আগে ভারতে এসেছে, তারা সরকারি পোর্টালে গিয়ে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তাকে শুধু বলতে হবে যে সে ভারতবর্ষে কবে এসেছে। এবার আসবো দ্বিতীয় পয়েন্টে, কেন এই আইন চালু হলো। আপনাদেরকে বলে দিই, 1947 সালে পাকিস্তান তৈরি হওয়ার 2 বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মধ্যে একটা চুক্তি হয়েছিল। আর এই চুক্তিতে দুই দেশই এটা আশ্বাস দিয়েছিল যে তাদের দেশের মধ্যে থাকা মাইনরিটিসদের পুরো সুরক্ষা তারা প্রদান করবে। কিন্তু এত বছরে পাকিস্তান আর বাংলাদেশে থাকা হিন্দু, শিখ আর বাকি মাইনরিটিসদের কি অবস্থা হয়েছে, মানে তাদের সংখ্যাটা যে কত কমে এসেছে সেটা তো আপনারা সকলেই জানেন। পাকিস্তানে হিন্দুদের অবস্থা এতটাই খারাপ সেটা আন্দাজ লাগানো যায় এই ঘটনার থেকে। পাকিস্তানের ফার্স্ট ল মিনিস্টার একজন দলিত হিন্দু ছিলেন, যার নাম ছিল যোগেন্দ্রনাথ মন্ডল। কিন্তু পাকিস্তানে ওনার সাথে ঘটা অত্যাচারের ফলে উনি 1950 সালে আবারও ভারতে ফিরে আসেন, আর বাকি জীবনটা ওয়েস্ট বেঙ্গলে পরিচয়হীনভাবে কাটাতে বাধ্য হন। ভারতের অনেক সংখ্যক মানুষেরা এটা মানতেন যে পাকিস্তান নেহেরু লিয়াকত সন্ধি থাকা সত্ত্বেও সেখানে থাকা মাইনরিটিসদের সুরক্ষা দেয়নি। এই জন্য ভারতের কর্তব্য যে পাকিস্তানের মতো দেশগুলোতে থাকা হিন্দু, শিখ আর বাকি অন্যান্য ধর্মের মানুষদের ভারত সুরক্ষা প্রদান করবে। এইবার আসছে সব থেকে বড় প্রশ্ন, এই আইন কি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে জারি করা হয়েছে? তো বন্ধুরা, এই ব্যাপারটা নিয়ে অনেক রকম গুজব রটানো হচ্ছে। কিছু লোক বারবার মিথ্যে করে বলছে যে এই আইনটা নাকি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে। তো এই ব্যাপারে আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই যে এই আইনের সাথে ভারতীয় মুসলমানদের কোনো যোগাযোগ নেই। সরকারও এটা ক্লিয়ার করে দিয়েছে যে সিএএ নাগরিকতা দেওয়ার আইন নেওয়ার নয়, আর এই আইনের জন্য ভারতীয় নাগরিকদের কোনো অসুবিধা হবে না। কিছু মানুষেরা এটাও বলছে যে এই আইনে নাকি কোনো এক বিশেষ ধর্মকে নিয়ে ভেদাভেদ করা হয়েছে, যে এই আইনে পাকিস্তান আর বাংলাদেশ আর আফগানিস্তান থেকে আসা সব ধর্মের লোকদের সামিল করা হয়েছে, কিন্তু মুসলমানদেরকে নয়। তো এই বিষয়টাও আপনাদের কাছে ক্লিয়ার করছি। পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ এই তিনটি মুসলিম প্রধান দেশ বা ইসলামিক দেশ, আর এই দেশগুলোর মধ্যে যদি মাইনরিটিসদের কোনো অসুবিধা হয় বা কোনোভাবে অত্যাচারিত হয়, তারা সেই মাইনরিটিস যারা দেশভাগের আগে ভারতবর্ষেরই অংশ ছিল, সেটা তো ভারতের কর্তব্য হবে সেই সব মানুষদেরকে প্রোটেক্ট করা বা কোনো রকম অসুবিধার থেকে বের করে আনা। আর এটা তো হতে পারে না যে মুসলিম প্রধান দেশগুলোতে থাকা মুসলিমের উপরে মুসলমান হওয়ার কারণেই অত্যাচার হচ্ছে। 1947-এ পাকিস্তান ধর্মের জন্য আগেই ভারত থেকে আলাদা হয়ে গিয়েছে, এবং 1971-এ পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ তৈরি হয়েছে, আর বাংলাদেশও একটি মুসলিম কান্ট্রি। যখন আগেই দুটো দেশ নিজেদের ধর্মের নামে ভারত থেকে আলাদা হয়ে গেছে, তো ওই দেশের মুসলিমদের যদি ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়া হয়, তাহলে ভারত নিজের পার্টিশন সহ্য করলো কেন বলুন? এই আইন আসার পরও আরও একটা প্রশ্ন উঠে এসেছে, আর সেটা হলো এই আইন কি প্রথমবার এসেছে?
উত্তর হচ্ছে না, এর আগে দুবার এরকম আইন এসেছে। আপনাদেরকে বলি, প্রথমবার 1950 সালে এরকম আইন এসেছিল, আর সেই সময় জওহরলাল নেহরু আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আর ডক্টর ভীমরাও আম্বেদকর আমাদের দেশের ল মিনিস্টার ছিলেন। আর সেই সময় দ্য ইমিগ্রেন্ট অ্যাক্ট জারি করা হয়েছিল। এই আইন আনার দুটো উদ্দেশ্য ছিল, প্রথমত যে মানুষেরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসামে প্রবেশ করেছিল তাদের পরিচয় জেনে তাদের দেশ থেকে বাহির করা, আর দ্বিতীয়ত এমন হিন্দু আর শিখদের ভারতে থাকার অনুমতি দেওয়া যাদের ধর্মের নামে পাকিস্তানে অত্যাচার করা হয়েছিল আর ওরা ভারতে চলে এসেছিল। এরপর 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার গুজরাট আর রাজস্থানের সরকারকে অধিকার দেন যে তারা যেন পাকিস্তান আর বাংলাদেশের থেকে প্রতারিত অত্যাচারিত হয়ে আসা হিন্দু আর শিখদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেয়। আপনাদের বলে দিই, সিএএ নিয়ে নোটিফিকেশন আসার পর যে কোনো যোগ্য ব্যক্তি পোর্টালের মাধ্যমে গিয়ে অনলাইনে আবেদন করতে পারে। আর এই খবরটা আসার পরে সবথেকে বেশি খুশি হয়েছে পশ্চিমবঙ্গের মতুয়া কমিউনিটি। এই কমিউনিটির মানুষেরা আসলে পূর্ব পাকিস্তান থেকে বিলং করে, আর বাংলাদেশ হওয়ার পর এনারা ভারতে চলে এসেছিলেন। আপনারা জেনে অবাক হবেন যে পশ্চিমবঙ্গে মতুয়া কমিউনিটির 30 লাখ লোক আছে। আগে হ্যাঁ, 30 লাখ লোক। আমরা তো শুধু মতুয়া কমিউনিটির কথা বললাম, পুরো ভারতবর্ষে না জানি কত শরণার্থী রয়েছে যারা পাকিস্তান আর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। এটা শুধু আপনারা আন্দাজি করতে পারেন। এটা সত্যিই বিস্ময়কর। যখন 2019-এ সিএএ আইন পাশ করা হয়েছিল তখন অনেক মানুষ এই আইন না বুঝে অ্যান্টি মুসলিম অ্যানাউন্স করে দিয়েছিল। এই জন্য দেশে এটাকে নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল। 100-র থেকে বেশি মানুষ এই প্রদর্শনে মারা গিয়েছিল। আর এই ঘটনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত অমুসলিমরা যারা এত বছর ধরে ভারতের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষা করছিল। বন্ধুরা, এটা আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর অনেক দেশেই অনেক ধর্মের মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই ধর্মপ্রধান দেশগুলোর নিজস্ব ধর্মের মানুষগুলো সেখানেই বাস করছে। কিন্তু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি এরা সেই লোক যাদের আসল ঘর হচ্ছে ভারত। আজ আমরা বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছি। পৃথিবীর মধ্যে আমাদের দেশের সম্মান ও শক্তি বাড়ছে, কিন্তু এরকম শক্তি নিয়ে কি লাভ যখন আমরা আমাদের দেশের মূল নিবাসীদের বাঁচাতে পারবো না, ওদেরকে থাকার জায়গা দিতে পারবো না। একটি বিস্ময়কর ঘটনা হলো সিএএ অ্যাক্টের মাধ্যমে হিন্দু আর শিখকে ভারতে আনার ইনডাইরেক্ট বিরোধ সেই সব লোকেরা করছে যারা না জানি কত লাখ রোহিঙ্গিয়াসদের বেআইনিভাবে ভারতবর্ষে থাকার পাকাপাকি জায়গা করে দিয়েছে। সেই সব রোহিঙ্গিয়া যাদের নাম কত অপরাধের বিচার করতে গিয়ে সামনে উঠে এসেছে। এই জন্য যেসব মানুষেরা সিএএ অ্যাক্টের বিরোধ করছেন তাদের এটা বোঝা উচিত যে ওনারা যাতে কারোর কথায় না ফেসে সেই সব লোকেদের উপর অত্যাচার না করে যাদের কাছে ভারতই থাকার একমাত্র আশ্রয়। যদি আমরা এনাদেরকে না থাকতে দেই তাহলে লাখ লাখ বাচ্চা, জওয়ান, যুবতীদের সেই রকমই খারাপ অবস্থা হবে যা এই দেশগুলোতে আগে হয়ে এসেছে। আশা করছি আমরা এই আইনের প্রত্যেকটা দিক আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আপনাদের এই আইনের বিষয়ে কি রায় সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর এই আইন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবেন।